আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি যদি সত্যিই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে কারা বা কোন শক্তি? যেমন এর উত্তরে আমাদের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমারই একটি পডকাস্টে তিনি মন্তব্য করেছেন, এই নির্বাচন আসলে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কেমন? আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে যান, সেক্ষেত্রে দলীয় একটি নির্দেশনা থাকবে কোন দলকে ভোট দিতে হবে, বিএনপিকে নাকি জামায়াতকে। তো সেক্ষেত্রে ভোটের ফলাফলের ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করবে আওয়ামী লীগের ভোটাররা। আবার যদি ভোট দিতে না যান, এক অর্থে নির্বাচন বয়কট করেন, সেক্ষেত্রে ভোটের উপস্থিতির হার একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, খুব স্বাভাবিক। কিন্তু আমি এই বিষয়টিকে, সাংবাদিক মাসুদ কামালের এই মন্তব্যটিকে অনেকখানি সমর্থন করি, মোটামুটি একমত। তবে বরাবরই আমি যে কথাটি বলে আসছি তা হচ্ছে, অন্যান্য আর সব নির্বাচনের মতোই এবারের নির্বাচনও নিয়ন্ত্রণ করবে বিদেশি শক্তি। সেটি যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, ইউরোপীয় ইউনিয়ন হোক বা জাতিসংঘেরও নানান ধরনের মন্তব্য হোক, যেভাবে হোক, এখনও আমাদের নির্বাচনগুলো, আমাদের ভাগ্য বিদেশি শক্তির উপরে নির্ভরশীল। আপনাদের একটি বিষয় মনে করিয়ে দিই, 2024-এর 7 জানুয়ারির যে তুমুল বিতর্কিত এবং ন্যাক্কারজনক নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, তার 3 দিন পর 10 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছিল নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে। সেই বিবৃতিতে বড় সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় নির্বাচনে দুঃখ প্রকাশ করা হয়েছিল এবং 7 জানুয়ারি নির্বাচনে হওয়া অনিয়মগুলোর পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানও তারা জানিয়েছিল। বিবৃতিতে কি বলা হয়েছিল, একেবারে কোট আনকোট, 7 জানুয়ারি ছিল রোববার, তাই সেখানে উল্লেখ ছিল যে গত রবিবার বাংলাদেশে যে সংসদীয় নির্বাচন হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তা লক্ষ্য করেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে ইইউ ও বাংলাদেশের যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব তা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে ওই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন দুঃখ প্রকাশ করছে। ইউরোপীয় ইউনিয়ন এই বিবৃতি দেওয়ার আগে 7 জানুয়ারির পরপরই আলাদা আলাদা বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তারা কি বলেছিল? তারা বলছিল যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড মেনে অনুষ্ঠিত হয়নি বলে তারা মনে করে। এবং এই যে মানদণ্ড বলতে আন্তর্জাতিক মানদণ্ড বোঝানো হয়েছে, সেই মানদণ্ডের অন্যতম পরিমাপক কী ছিল? তারা যেটি বরাবরই সবসময় বলে আসছিল, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। অংশগ্রহণমূলক বলতে অন্তত বিশেষ বিশেষ বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তৎকালীন বাংলাদেশে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের যে দৌড়ঝাঁপ, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যে পরামর্শ বা বিভিন্ন ধরনের আলোচনা, সেখান থেকে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে ওই নির্বাচনে যেভাবে হোক বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, অথবা তা না করতে পারলে যাতে এ ধরনের নির্বাচন না হয়, সেটাই তো করা হয়েছিল। কিন্তু কিন্তু এখন এসে তারা কি বলছে? এখন এসে তারা সম্পূর্ণ ভুল পাল্টে দিয়ে আসছে। জাতিসংঘ থেকে শুরু করে পশ্চিমা রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা কি বলছে যে আমাদের দৃষ্টিকোণে অন্তর্ভুক্তিমূলক অর্থ হচ্ছে বা অংশগ্রহণমূলক অর্থ হচ্ছে বাংলাদেশের সব সামাজিক দলের অন্তর্ভুক্তি। সামাজিক দল, রাজনৈতিক দল বলছে না। যেমন নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু এবং আঞ্চলিক দল। অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝিয়েছি বিশ্বাসযোগ্য ভোটারের উপস্থিতি। শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি আসবে না, তাহলে অংশগ্রহণমূলক কীভাবে হয়, সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছেন যে অংশগ্রহণমূলক বলতে আমি তো জনগণের অংশগ্রহণকে বুঝি। যাই হোক, তো এখন এসে পশ্চিমারা যে অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক ব্যাখ্যা দিচ্ছে, সেটা কি আগের অবস্থান থেকে সরে এসে নতুন কোনো ব্যাখ্যা? এমন প্রশ্ন করা হয়েছিল ইউরোপীয় ইউনিয়নের
পর্যবেক্ষক দলের যে প্রতিনিধিরা এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন তাদের কাছে গত রোববার একটি অনুষ্ঠান শেষে সেখানে প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন ইয়াবস, তিনি বলছেন, অন্তর্ভুক্তিমূলক বলতে সব কিছু বুঝিয়েছি, নাগরিকদের ভোট দিতে পারা এবং গণনার স্বচ্ছতা। আর অংশগ্রহণমূলক হচ্ছে আমরা সবাই জানি দলের নিবন্ধন একটি বিষয়, মানে এখন বলছে দলের নিবন্ধনকৃত রাজনৈতিক দলগুলো একটি বিষয় ইনিয়ে বিনিয়ে বলছে। তবে তিনি বলছেন যে আমরা জানি বিষয়টি বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটি জটিল বিষয়, বিশেষ করে জাতীয় সমঝোতা ও বিচারের মতো বিষয়গুলো রয়েছে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। নির্বাচনে ভোটার উপস্থিতি যদি এটি প্রভাব ফেলে তবে তা আমরা আমলে নেব। মানে তারা একেবারে সুর চেঞ্জ করে দিল। এর আগে আপনাদের মনে আছে যে 2025 সেপ্টেম্বরের সম্ভবত 4 তারিখে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের গুইন লুইস, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ এড়িয়ে এই নির্বাচন সম্পর্কে যে মন্তব্যটি করেছিলেন তা কেমন ছিল? তিনি বলছিলেন যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। অর্থাৎ এখানে অংশগ্রহণমূলক শব্দটি নেই। পিটার হাস যখন খেয়ে না খেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছিলেন 7 জানুয়ারি নির্বাচনের আগে, তখন থেকেই একটি মন্তব্য আমি করে আসছি, যারা আমার ভিডিও নিয়মিত শোনেন নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, বা এখনও বলি, পশ্চিমারা কখনো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। তারা যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছিল এটির পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কারণগুলো তো পরে দেখা গেল তারা আওয়ামী লীগের পতন চায় বা আওয়ামী লীগকে হারাতে চায়। এখন যেমন তারা অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যা পরিবর্তন করেছে, তখন ধরে নিতে হবে এবারও বাংলাদেশের নির্বাচনে তাদের প্রভাব বিস্তার তারা করতে চাইছে, বিশেষ উদ্দেশ্য তাদের রয়েছে। একই কথা বলা যায় অবশ্যই ভারতের ক্ষেত্রেও। এখন কী ধরনের প্রভাব? জামাত সহ এনসিপি তারা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে, মানে পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের কাছে বলেছে যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, আরও অনেক ধরনের অভিযোগ তাদের কাছে যাবে, তারা পর্যবেক্ষণ করবে এবং নিশ্চয়ই একটা মেকানিজম আছে। নির্বাচন একটি চাই, হয়তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, ভারত সবাই চায়, কিন্তু সেই নির্বাচনের রাষ্ট্রগুলো বা পশ্চিমা শক্তি বা এদিকে ভারত যাই বলে না কেন, তারা তাদের মতো করে পছন্দসই দল যাতে নির্বাচনে জয়ী হতে পারে সে চেষ্টাই করবে, এবং তার নানান ধরনের মেকানিজম, তার নানান ধরনের প্লট অবশ্যই তাদের পরিকল্পনায় রয়েছে। মুদ্রা কথা, এই নির্বাচন আর সুষ্ঠু, নিরপেক্ষ কিংবা অংশগ্রহণমূলক যেটিই বলি না কেন, কোনোটিই হচ্ছে না। যদি কিনা হয়, ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।